এই ছেলে চুপ করো। আরে এই পঙ্গুটাকে নিয়ে আমরা কি করব? যেখান থেকে আসছো সেখানে নিয়ে যাও। আঙ্কেল, এত টাকা? হ্যাঁ বাবা, এখানে 50 লক্ষ টাকা থাকবে মানে? ও কোথায় থাকবে? তুমি এখানে থাকতে পারবে কিনা সেটাই ভাবো। কে? ভাবি, আমি আশিক। আশরাফুল প্রবাস থেকে চলে আসছে। ভাইয়া, ওর কি হয়েছে? ওর দেখি মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, আবার দেখছি হুইল চেয়ারে বসানো আছে। কি হয়েছে ভাইয়া ওর? ভাবি, সবকিছুই বলছি, আগে আমাদেরকে ভিতরে ঢুকতে দিন। বাবা, বাবা, সজীব, কোথায় তোরা? এদিকে আয়। তোর দুলাভাইয়ের জানি কি হয়েছে? রূপা, কি হয়েছে তোর? জামাই, জামাই কি হয়েছে তোমার? কি হয়েছে বাবা আশা তোমার? জামাই, তুমি হুইল চেয়ারে বসা, আর মাথায় ব্যান্ডিজ আর হাতে ব্যান্ডিজ, কি ব্যাপার বাবা? দুলাভাই, কি হয়েছে তোমার? ভাই, আঙ্কেল, আপনারা শান্ত হন। ওর কি হয়েছে আমি সবকিছু খুলে বলবো। আরে ভাইয়া, শান্ত হবো মানে? প্লিজ আপনি একটু খুলে বলেন না, কি হয়েছে ওর সাথে? ভাবি, আসলে হয়েছে কি, আমরা যে কোম্পানিতে কাজ করি, ওই কোম্পানির কাজের জন্য বাইরে যাওয়ার সময় আশরাফ অ্যাক্সিডেন্ট করে। আর ওই অ্যাক্সিডেন্ট করার পরে আমরা সবাই মিলে তাকে হাসপাতাল নিয়ে যাই। আর ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর বলে ও নাকি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। তাই ওকে নিয়ে বাংলাদেশে আসি। আর ও যে বাংলাদেশে আসবে, ওর কাছে কোনো টাকা ছিল না। আমি ওকে 3 লক্ষ টাকা দিয়ে ওর যাবতীয় খরচ বহন করে বাংলাদেশে নিয়ে আসলাম। ও আচ্ছা। হ্যাঁ ভাবি, আর আপনাকে বললাম না, ওকে বাংলাদেশে আনতে আমার 3 লক্ষ টাকা খরচ হয়েছে। ও আমাকে বলেছিল বাড়িতে আসলে নাকি আপনারা আমার টাকাটা দিয়ে দিবেন। তাই আমার টাকাটা যদি দিতেন আমি বাড়িতে চলে যেতাম। কি? এই, তুই চলে যাবি মানে? তুই কি পাগল হয়েছিস? তুই আসছিস তোর টাকা নিয়ে। আমি তোকে বলেছিলাম না, আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক ভালো। ও আমার জন্য শুধু 3 লক্ষ না, 30 লক্ষ টাকাও যদি খরচ করতে হয় তারা করবে। তুই আমার বাসায় আসছিস, থাকবি, ঘুরবি ফিরবি, তারপর তুই যাবি বাসায়। থাকবে মানে? ও কোথায় থাকবে? তুমি এখানে থাকতে পারবে কিনা সেটাই ভাবো। বাবা, আপনি এভাবে কেন কথা বলতেছেন? রূপা, বাবা এভাবে কেন কথা বলতেছে আমার সাথে? এই, তুমি চুপ করো। বাবা যেটা বলেছে সেটা তো সত্যিই কথাই বলেছে। তুমি তো এখন লুলা হয়ে গেছো। তোমাকে কি বাসায় রেখে বসে বসে খাওয়াবো? আর এমনিতে তো তুমি কোনো কাজ করতে পারবে না। আর এই যে ভাইয়া, আপনাকে বলছি, আমার কাছে এত টাকা নাই, আমি কোনো টাকা টুকা দিতে পারবো না। বরং আপনি একটা কাজ করেন, এই আপদটাকে যেখান থেকে এনেছেন সেখানে রেখে আসেন। আর এই আপদটার বোঝা আমরা বইতে পারবো না। আর না হলে আপনার সাথে আপদটাকে নিয়ে যান। কিরে বন্ধু, ভাবি এসব কি বলে? তুই না আমাকে বলেছিলি তোর শ্বশুরবাড়ির লোকজন তোকে অনেক ভালোবাসে, কিন্তু এখন তো দেখছি তার উল্টোটা। সবাই তোর সাথে পোল্ট্রি নিচ্ছে। এই ভাই রাখেন, পোল্ট্রি মারছে মানে? আপু যেটা বলেছে সেটা তো একদম ঠিক বলেছে। ও তো এখন নুলো হয়ে গেছে, এখন ওকে টানবে কে? আমরা টানতে পারবো না। আর তারপর তো 3 লক্ষ টাকা দিতে হবে। ভাই, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। ওকে আপনি যেখান থেকে আনছেন সেখান থেকে নিয়ে চলে যান। এই ছেলে চুপ করো। আরে এই পঙ্গুটাকে নিয়ে আমরা কি করব? যেখান থেকে আসছো সেখানে নিয়ে যাও। আঙ্কেল, দাঁড়ান, আরেকটা কথা, এটা বলতে তো আমি ভুলে গিয়েছিলাম। আপনার জামাই মানে আশরাফ যখন অ্যাক্সিডেন্ট করেন, তখন কোম্পানি থেকে ওকে 50 লক্ষ টাকা দেয়। বাবা, সে টাকাগুলো কই? আঙ্কেল, এই টাকাগুলো দরজার সামনে রেখে আসছি, লাগেজে আছে। কেন বাবা, বাইরে কেন রেখেছো? ওখান থেকে তো লোকজনে নিয়ে যাবে। যাও বাবা, টাকাগুলো নিয়ে আসো, যাও। বাবা আশা, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো? বাবা, আমি তোমার শ্বশুর, অনেক মজা করছি, কিছু মনে করো নি তো বাবা? না বাবা, আমি কিচ্ছু মনে করিনি। আমি তো ভেবেছিলাম আপনারা সবকিছু সিরিয়াসলি বলতেছিলেন। না না বাবা, তা কেন করতে যাবো? দেখো বাবা, তুমি আমার সন্তানের মতো, আমরা কি তোমাকে ফেলে দিতে পারি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আশিক, যা লাগেজটা নিয়ে আয়। আচ্ছা বন্ধু, আনতেছি। যাও যাও যাও। ঠিক আছে বাবা, তোমার সব কিছু তো ঠিক আছে বাবা? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ঠিক আছে। বন্ধু, লাগেজ খোল, খুলবো? হ্যাঁ খোল। বাবা আচ্ছা, এত টাকা? হ্যাঁ বাবা, এখানে 50 লক্ষ টাকা। দাঁড়াও আশা, ডাক্তার না তোমাকে বলছে কোনোদিন বলো তুমি এখান থেকে উঠতে পারবে না, আর তুমি উঠে দাঁড়ালে? তুমি কি আমার সঙ্গে মজা করতেছো বাবা? না বাবা, আমি মজা করতেছি না। কি ব্যাপার, আমি একটা জিনিস বুঝতেছি না, আপনাদের চোখ মুখ এভাবে ছোট হয়ে গেল কেন? ও আই সি, আমাকে অবস্থা দেখে আপনারা অবাক হয়েছে। অবশ্য অবাক হওয়ারই কথা, কারণ যে মানুষটার জন্য ডক্টর এই কথা বলে দিছে, এই মানুষটা আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। সেই মানুষটা যদি তৎক্ষণাৎ হুট করে সামনে দাঁড়িয়ে যায়, তখন তো অবাক হওয়ারই কথা। অনেক অবাক হচ্ছে, তাই না? আরে আপনারা কি অবাক হচ্ছেন? তার থেকে বেশি অবাক হচ্ছে আমি আপনাদের এই রূপ দেখে।
আপনাদের এই চেহারা দেখে আমি কাদের জন্য কি করতেছিলাম। আমি এতদিন যাবৎ প্রবাসের মাটিতে পরিশ্রম করে গেছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের কথা চিন্তা করে রাত দিন প্রবাসের মাটিতে পরিশ্রম করে গেছি। এই যে এত অল্প বয়সে প্রবাসে গিয়েছি বাবা, দুনিয়া এত সহজ না, অনেক কঠিন। আপনারা যারা দেশে থাকেন আপনারা মনে করেন প্রবাস জীবন মনে হয় অনেক সহজ। না বাবা, প্রবাস জীবন এতটা কষ্টের। যারা আপনারা দেশে থাকেন একটা দিন যদি প্রবাসীদের কষ্ট দেখতেন, কসম করে বলতেছি ঘুমাইতে পারতেন না। জানেন আমরা বাংলাদেশের মতো 8 ঘন্টা ডিউটি করি না বাবা, আমাদেরকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হয়। কেন করতে হয় জানেন? কারণ আমরা ওভার টাইম করি, আমরা তো টাকার মেশিন। আমাদেরকে প্রবাসে পাঠানো হয়েছে টাকা ইনকাম করার জন্য। টাকা ইনকাম করতে গেছি আমরা, এত ডিউটি করার পর যখন বাসায় যাই তখন নিজের হাতে রান্না করে খেতে হয়, কাপড় চোপড় নিজের হাতে ধুতে হয়। তখন আমাদের শরীর চলে না বাবা। খুব ছোট্টবেলায় আমি আমার মা বাবাকে হারাইছি। তারপর যখন আপনার মেয়েকে আমি বিয়ে করছি তখন আমার মনে হয়েছে আমি আমার ফ্যামিলি আবারও ফেরত পাইছি, বাবা পাইছি, বউ পাইছি, ভাই পাইছি। আপনাদেরকে পেয়ে অনেক খুশি ছিলাম। আপনারা কিভাবে ভালো থাকবেন এই জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতাম। সব সময় আপনাদের কথা ভাবতাম, আপনাদের ভবিষ্যতের কথা ভাবতাম। এই যে প্রবাসের মাটিতে এত পরিশ্রম করছি, এত টাকা ইনকাম করছি, নিজের জন্য একটা টাকাও রাখি নাই। কার কখন কি দরকার, কার কখন কি লাগবে সব কিছু খুঁটিনাটি বহন করছি। কেন করছি, কিসের জন্য করছি জানতে চান? এত কিছু করছি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আমি আপনাদেরকে ফ্যামিলি মনে করেছি, আপনাদেরকে আমার আপনজন মনে করেছি, আপনাদেরকে আমি অনেক ভালোবেসেছি। কিন্তু আপনারা আমাকে ভালোবাসেন নাই। আপনারা আপনাদের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করছেন, আপনাদের প্রয়োজনের জন্য আমাকে শুধুমাত্র ব্যবহার করছেন। এই দিন দেখার জন্য আমি কি প্রবাসের মাটিতে বসেছিলাম? এই দিন দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই দিন দেখার আগে যদি আমার মরণ হতো না, সেটাই বোধহয় অনেক ভালো হতো আমার জন্য, অনেক ভালো হতো। তাহলে বাবা আশরাফ, তুমি কি এতক্ষণ আমাদের সঙ্গে নাটক করছিলে? হ্যাঁ, নাটক করেছি। আমি আপনাদের সাথে নাটক করেছি, ছোট্ট একটা নাটক করেছি। কিন্তু আপনারা আজীবন আমার সাথে নাটক করে গেছেন, ভালোবাসার নাটক। আজকে আপনাদের সমস্ত নাটক আমি ধরে ফেলেছি। অ্যাকচুয়ালি হয়েছে কি জানেন, আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানিতে 50 কোটি টাকার একটা প্রজেক্ট আমি নিজ হাতে হ্যান্ডেল করতেছিলাম। প্রজেক্টটা ফাইনালও হয়। দ্যাটস ওয়াই কোম্পানির মালিক খুশি হয়ে আমাকে 50 লক্ষ টাকা গিফট করে। 50 লক্ষ টাকা আমি উপহার পেয়েছিলাম। এই টাকা পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম। আমি ভেবেছিলাম এই টাকা আপনাদের হাতে আমি তুলে দেব। ঠিক সেই সময় আমার এই বন্ধু, আমার এই কলিগ আমাকে বলল, আশরাফ তোর শ্বশুরবাড়ির লোকজন তোকে ভালোবাসে না, ভালোবাসে তোর টাকাকে। বাবা বিশ্বাস করেন, আমি ওর এই কথা বিশ্বাস করে নাই, কসম আমি বিশ্বাস করে নাই। ওকে আমি বকাবকি পর্যন্ত করছি। কেন করছি? কারণ আপনাদের প্রতি আমার অগাধ আস্থা ছিল, ভালোবাসা ছিল। আমি জানতাম আপনারা মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসতেন। তখন আমার বন্ধু আমাকে বলল, দোস্ত তুই আমার কথা বিশ্বাস করতেছিস না তো ঠিক আছে, তুই একটাবার ছোট্ট একটা নাটক কর। দ্যাটস ওয়াই এই নাটকটা আমি সাজাইছি। এই নাটক করে অবশ্য আমার কোনো ক্ষতি হয়নি, আমার অনেক উপকার হয়েছে। আমি আপনাদের এই রূপ ধরতে পেরেছি। আপনাদের প্রত্যেকের ভালো মানুষের আড়ালে যে কুৎসিত রূপ লুকিয়েছিল সেটা আমি ধরতে পেরেছি। আমি কাদের জন্য কি করতেছিলাম? বাবা আপনার কি ছিল, আপনার অবস্থানটা কি ছিল? আপনি ইটের ভাটায় শ্রমিকের কাজ করতেন, 3 বেলা খাবার পর্যন্ত পেতেন না। অভাব অনটনের সমস্যা ছিল আপনাদের। আপনার মেয়েকে আমি ভালোবাসতাম। যখন আপনার মেয়েকে আমি বিয়ে করলাম, আপনার মেয়ের সাথে আপনাকেও নিয়ে আসলাম আমার বাড়িতে, আপনার ছেলেকেও আমি নিয়ে আসলাম। আপনাকে বাজারে একটা দোকান পর্যন্ত করে দিলাম, আপনার ছেলেকে ভালো কলেজে ভর্তি পর্যন্ত করে দিলাম। কি করে নাই? যে মানুষটা আপনাদের সুখী করতে গিয়ে দেশের মায়া ত্যাগ করে প্রবাসের মাটিতে অক্লান্ত পরিশ্রম করতেছে, সেই মানুষটার সাথে বেইমানি করতে আপনার কি বুকে একটাবার জন্য কেঁপে উঠলো না? আপনার জায়গায় যদি আমার বাবা থাকতো তাহলে এই দিন, এই দৃশ্য আমাকে দেখতে হতো না, আমাকে দেখতে হতো না। দেখো আশরাফ, আমরা সবাই ভুল করেছি বাবা। আমি তোমার শ্বশুর, বাবার মতো। তুমি আমাকে পারলে ক্ষমা করে দাও বাবা। বাবা আমি মানলাম আপনার বয়স হয়েছে,
আপনি একটা ভুল করেছেন, কিন্তু আপনার মেয়ের কথা, আপনার মেয়ে কিভাবে আমার সাথে বেইমানি করলো। রূপা, আমি তোমার কথা কি বলবো? তুমি কি আমার সেই রূপা যে রূপা আমাকে অনেক ভালোবাসতো, আমাকে বারবার বলতো আশরাফ আমি তোমার সাথে থাকতে চাই, সারা জীবন থাকতে চাই, তোমার সাথে আমি ঘাস্তলতা পর্যন্ত থাকতে চাই। আমি তোমার জন্য কি করি নাই রূপা? প্রবাসের মাটিতে আমি যখন ছিলাম, তুমি আমাকে ফোন দিয়ে বলতে আশরাফ আমার 22 ক্যারেটের স্বর্ণ লাগবে, হীরার আংটি লাগবে, নাকফুল লাগবে, তুমি আমাকে পাঠাও। আমি পই পই করে তোমাদের সমস্ত শখ আহ্লাদ আমি পূরণ করছি। তোমরা কি জানো আমি একজন অসুস্থ মানুষ, কিন্তু এই অসুস্থতার কথাও আমি তোমাদেরকে জানাই নাই। কেন জানাই নাই জানো? কারণ আমি চাই নাই তোমরা কষ্ট পাও। জানো, আমার মতো লাখ লাখ কোটি কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের চিন্তা চেতনা একটাই, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, পরিবারের মানুষ কিভাবে ভালো থাকবে। তারা না এই চিন্তা চেতনাটাই করে। ঠিক আমিও ওই প্রবাসীর দলে, আমিও এরকম চিন্তা ভাবনা করেছিলাম যে তোমাদেরকে নিয়ে দেশের মাটিতে ভালো থাকবো, আনন্দে থাকবো, কিন্তু তোমরা আমার সেই স্বপ্নগুলো ভেঙে দিছ, আমাকে আমার ভিতর থেকে ভেঙে সুরমার করে দিছ এই দিন দেখার জন্য। বিশ্বাস করো, আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আর তোমাদের মতো বেঈমান কালসাপদের সাথে কথা বাড়াতে চাই না। বাবা, আপনাকে বলতেছি, আমি আপনাদের জন্য যা যা করেছি, যা যা দিয়েছি, ঠিক 7 দিনের ভিতরে পই পই করে আমাকে আমার সব কিছু বুঝিয়ে দিবেন। আর যদি আপনারা বুঝে না দেন, তাহলে আমি আপনাদের বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করব। আর রূপা, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিব, কালকে দিনের ভিতর ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সাইন দিয়ে নিও। আশরাফ, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। আমার টাকা পয়সা, এই বাড়ি গাড়ি কিছু লাগবে না। বাস, নাটক করো না, আর কোনো নাটক করো না। তোমরা দিনের পর দিন ভালোবাসার নাটক করে গেছো, আমার বিশ্বাস নিয়ে খেলেছো, আমার ইমোশন নিয়ে খেলেছো। এই যে দেখো, এই যে দেখো, আমার এই কলিজায়, আমার এই হৃদয়ে শুধুমাত্র তোমাদেরই জায়গা ছিল, আর কারো জায়গা ছিল না। আমি এখানে আর কারো স্থান দেই নাই। আমি কাদের সাথে কথা বলতেছি এত? এই সমস্ত বেঈমানদের সাথে কথা বললে আমারই মাথা হিট হয়ে যাচ্ছে। আমি আর কথা বলতে চাই না। দোস্ত, চল চল দোস্ত, আর 7 দিনের ভিতরে, ঠিক 7 দিনের ভিতরে সবকিছু বুঝিয়ে দিবেন। চল। আশরাফ, খুশি হয়েছো তো বাবা? সবকিছু তোমার জন্য, তোমার বুদ্ধিতে চলে আজকে আমার সাথে এমনটা হলো। এখন খুশি তুমি? আরে মা, আমার বয়স হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি রে মা। সজীব, তুইও কি কিছু বুঝতে পারিস নি? হ্যাঁ, এখন তো সব দোষ আমারই যাবে, নিজেই তো সবকিছু করছো।